বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বিএনপি ক্ষমতায় এসে মাত্র কিছুদিন এবং 2/3 বেশি আসন নিয়ে, কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিএনপি কি ক্ষমতা জন্যে তার অঙ্গীকারকে কম্প্রোমাইজ করছে কিনা বা অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে কিনা। খন্দকার মাসুকুর রহমান। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর ব্যারিস্টার সরওয়ার ভাইকে। আসলে বিএনপি দীর্ঘ বছরের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে বিপুল ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। বিএনপির যারা সমালোচনা করতেন সেদিনও তারা ব্যক্তিগতভাবে টকশো এসে বলেছেন যে আপনারা দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের বিরুদ্ধে এখনও সমালোচনা করার মতো আমি সেরকম কিছু পাই না যারা কট্টর সমালোচনা করতেন। দেখুন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এরকম দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে 100% সমালোচনায় ঊর্ধ্বে উঠে দেশ পরিচালনা করা কঠিন। আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলবো, আমি আইন অমান্য করলে আমি নিজেকে একটা পুরুষ মনে করি। এই টেন্ডেন্সি নিয়ে আমি এত বড় হয়েছি এবং আমার মতো এই 18 কোটি মানুষের মধ্যে অনেক, যেমন এটা ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে আমি যেতে চাই এবং সেটা করতে পারলে আমি নিজেকে একটা ধন্য মনে করি। পরীক্ষার হলে কারা যেতে পারবে নির্দিষ্ট করে বলা থাকে, সেখানে মনে করেন আমি এমপি বলেন, মন্ত্রী বলেন বা জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ওই হলে যেতে পারলে আমার যাওয়া নিষেধ, আমি নিজেকে একটা গর্ববোধ করি। এই মানসিকতা আরও হাজার উদাহরণ দিতে পারো। মানসিকতা নিয়ে যারা আমরা বড় হয়েছি, আশেপাশে দেখে, আপনাকে আমি নাম বলবো না, মারা গেছেন একজন বড় মাপের ন্যাশনাল লিডার, আওয়ামী লীগের বড় পদে ছিলেন, মন্ত্রীও বটে। তার ছেলে দীর্ঘদিন বিদেশ ছিলেন। তার মার সাথে যাচ্ছে, মা গাড়ি ফ্ল্যাগ নিয়ে উল্টো পথে যাচ্ছে, বলছে নো মাদার মা, তুমি এটা পারো না। সে তো ওই কালচারে মানুষ হয়েছে, আমি তো ওই কালচারে মানুষ হই নাই। তো সেখানে আর দীর্ঘ এত জঞ্জালের পর অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি, এরপর এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। সেটাকে একটি সুষ্ঠু ধারায়, ট্রেনটা লাইনচ্যুত হয়েছে, সেখানে লাইনের উপর আমি অন্ততপক্ষে নিজে বিশ্লেষণ করে দেখেছি এবং এই 17.5 বছর ওনার সাথে বিএনপির সাংগঠনিক টিমের সবচেয়ে বেশি যোগাযোগ হতো, সবচেয়ে বেশি মিটিং হতো, সবচেয়ে বেশি আলোচনা হতো। কোনো আলোচনা না করে উনি কাজ করতেন, তারপর উনি আলোচনা করতেন স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের সাথে, এবং আমি চুলচুলে বিশ্লেষণ করতাম যে আল্লাহ ওনাকে যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন উনি কি করবেন। এবং আমি নিন্দুকরা ওনার সমালোচনা করে, এই 17 বছর ওনার চিন্তা চেতনা, ওনার বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেটা দেখে আমি আশান্বিত তার নেতৃত্বেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি থাকবে এবং আমি মনে করব যারা
সমালোচনা করবেন গঠনমূল্য সম্বন্ধে সেটা একটা সাধুবাদ জানাবো এবং উনিও জানাবেন। জি, আপনারা ধৈর্য ধরেন, দেখবেন উনি একটা জায়গায় রাষ্ট্রকে লাইনচ্যুত ট্রেনকে উনি লাইনের উপর উঠাবে বলে আমি প্রত্যাশা এবং গন্তব্যে নিয়ে যাবেন ইনশাল্লাহ। ব্যারিস্টার সরওয়ার হোসেন। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আমার বন্ধু মাশরুকুর রহমান এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, যে আশাবাদ আমার বন্ধু প্রকাশ করলো, আমি নিজেও সেই আশাবাদ রাখতে চাই। আমরা গত 17 বছরে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা দেখেছি যেটা পৃথিবীতে নিকৃষ্টতম ফেসিজম শুধু নয়, একটা গুরুতর মানবতাবিরোধী অপরাধ। এবং এইরকম রাষ্ট্র ব্যবস্থা বোধহয় আমরা নিকট অতীত তো অনেক পরের কথা, ফ্রম টাইম ইমেমোরিয়াল এইটা আপনি স্মরণ করতে পারবেন না। আপনি হয়তো ফ্রাউনের আমরা গল্প পড়েছি, কিন্তু ফ্রাউন তার নিজ দেশের মানুষকে এইভাবে গুম হত্যা এইগুলো করেনি। আমরা জানি রাশিয়া একটা ডেসপোটিক গভর্নমেন্ট রয়েছে, কিন্তু সেখানে গুম হয় বলে আমাদের জানা নাই। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ভেঙে ফেলেছিল এবং একটা পাপেট গভর্নমেন্ট হিসাবে, পার্শ্ববর্তী দেশের একটা পাপেট গভর্নমেন্ট হিসেবে আবির্ভূত হয়েছি। সেতে আপনিও সাফার করছেন, আমরা সবাই যে যার মতো সাফার করছি। আমি জেল খেটেছি, সাফার করছি মাল্টিপল কাউন্টস, এবং বাংলাদেশে থেকে আমরা আমাদের ভয়েস রেজ করেছি। সো রাষ্ট্র পরিচালনার যতগুলো নীতি আমরা দেখতে পাই, কি হয় সেটা এটা হলো, আমরা মদিনা সনদের কথা জানি, যেটা 6th সেঞ্চুরিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রণয়ন করেছিল, এবং সেইটা ডেমোক্রেসির একটা উন্নত পরিচর্যা ছিল। একই সিটি স্টেটে সকল বর্ণ ধর্ম লোক একসাথে কীভাবে বাস করতে পারে সেইটা একটা উদাহরণ তিনি দেখিয়েছেন, কীভাবে সহনশীলতা নিয়ে। এরপরে আমরা কতগুলা পলিসির কথা জানি যেগুলা মূলত আসলে ব্যর্থ হয়েছে। সেই পলিসিগুলো কি? চাণক্য পলিসি। চাণক্য পলিসি হলো সুশাসন, যে মোরাল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে টোটালি একটা ইমোরাল রাষ্ট্র ব্যবস্থাপনা তারা সাজেস্ট করে। একইভাবে মেকিয়াভেলির কথা আমরা জানি, সেখানে কোনো মরালিটির কোনো জায়গা নেই। ক্ষমতায় থাকতে হলে যত রকম ইমোরাল কাজ করতে হয় সেগুলো তারা শিখিয়ে গেছে। এরপর আমরা দেখলাম কমিউনিজম। তো কমিউনিজম এখন দুইটা জায়গায় ঠিক আছে, চায়না এবং কিউবা। কমিউনিজম যেখান থেকে সৃষ্টি হয়েছে, কমিউনিজম টিকে আছে দুই জায়গায়। কেন? তারা পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করেছে, সেই জন্য টিকে আছে। তো আজকে আমরা অনেক সেই অর্থে আর কমিউনিজম নেই আসলে, সেই কমিউনিজম যেই দেশগুলোর কথা এক বলছেন। পার্টি সিস্টেম। সো এই অটোক্রেসি, ফেসিজম, তো চায়না এই এক পার্টির ভিতরে কিন্তু এক ধরনের ডেমোক্রেসি আছে। সো পরিবর্তনের ভিতরে পার্টি ডেমোক্রেসি, পরিবর্তনের আপনার ফ্রান্সে 30 বছর ধরে যুদ্ধ হয়েছে, ফ্রান্স এবং ইউকে, কিন্তু ইউকেতে ওই সেন্সে কোনো রেভলিউশন হয়নি। কেন হয় নাই? তারা সবসময় পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করেছে। তাহলে এই 15 বছরের ভিতর যে নেস্টি ফ্যাসিজমের আমরা যারা ভিকটিমাইজ, এইখানে আমাদের আকাঙ্ক্ষাটা কি? আমাদের আকাঙ্ক্ষাটা হলো এমন একটা পরিবর্তন যেখানে আর কখনো ফ্যাসিজম সৃষ্টি না হয়, যেখানে আর কখনো অটোক্রেসি সৃষ্টি না হবে, সেইখানে রাষ্ট্র ব্যবস্থাপনা সেই অটোক্রেসির সৃষ্টি না হয়। সেই রাষ্ট্র ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে বড় একটা টুল। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে 31 দফা, এরপরে নির্বাচন ম্যানিফেস্ট, আপনারা যেটা যেটা মানুষের কাছে এই দল নিয়ে গেছে, সেই পয়েন্টগুলো আপনাদের প্রতিফলন করা অব্লিগেশন। এটা আপনার চয়েস না, অব্লিগেশন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে সংবিধান নিয়ে কথা বলে, আমার সন্দেহ আছে উনি সংবিধান সম্বন্ধে পরিপূর্ণ ধারণা পোষণ করে কিনা। উনি মিসকনস্ট্রিউ করে, কারণ উনি এখন থেকে 30 বছর আগে ল পড়ছে, এরপর ল প্র্যাকটিসে কখনো ছিল বলে আমার জানা নেই। সো সংবিধান সম্বন্ধে ল মেকার তো ছিলেন উনি, ল মেকার ছিল, কিন্তু ওই সেন্সে উনি কোথাও ক্লাস নেছে তাও জানা নাই। উনি ওনার মতো করে ব্যাখ্যা করে। ওনার সংবিধান সেন্স সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সংবিধান আদৌ বোঝে কিনা সেটাও আমার সন্দেহ রয়েছে। সংবিধান সম্বন্ধে সবচেয়ে বড় কথা, আমাদের অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত রয়েছে, সেফটি অফ দ্য পিপল অ্যান্ড সেফটি অফ দ্য স্টেট। মানুষের সুপ্রিম উইল ইজ দ্য হাইয়েস্ট কনস্টিটিউশন। সুপ্রিম উইল
প্রকাশ পায় কিসের মাধ্যমে? আপনার এই রেভলিউশনের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর সুপ্রিম ওয়েলে আরেকটা জায়গা হলো গণভোট। সো আপনাদের ইলেকশন ম্যানিফেস্টো এবং ৩১ দফা, তার ভিতরে এই সব পয়েন্টগুলো আছে। তো হঠাৎ করে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আপনার অবস্থাটা মনে হচ্ছে কমপ্লিটলি জনগণের বিপক্ষে চলে গেছেন। না কিন্তু আপনি মাসুক ভাই জানেন যে আই কল এক্সপেরিয়েন্স, আমি যেটা ফিল করি আমি সেটাই জাস্ট ব্যারিস্টার সারোয়ার, এই 50 দিনের মাথায় এটা আপনি কিভাবে বলবেন যে সে তার অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বা ম্যানিফেস্টো মানছে না, 31 দফা থেকে দূরে সরে যাচ্ছে? আপনি যখন গণভোটের অধ্যাদেশ বাতিল করবেন, যেগুলো বাতিল করা হয়েছে আপনার 4টা অধ্যাদেশ এবং যেগুলো সাসপেন্ড করা হয়েছে, এইগুলো ছিল পরিবর্তনের সবচেয়ে বড়। এগুলো সংসদীয় কমিটির সিদ্ধান্ত। হ্যাঁ, সবচেয়ে এই সংসদীয় কমিটিতে 11 জন ছিল বিএনপির, 3 জন ছিল জামাতের, সব দলেরও হয় না এটা। তো ওখানে তো পার্টির যে ইন্টেনশন সেইটাই ওখানে প্রকাশ পাবে। আমি বলি মানুষের ধারণা, পারসেপশন ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান দ্য রিয়েলিটি। মানুষের ভিতরে এই পারসেপশন ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে যে আপনি ক্ষমতা পেয়েই জনগণের বিপক্ষে চলে গেছেন। আজকে বিচার বিভাগের স্বাধীনতা, ইট ইজ এ লং ক্রাই ফর লাস্ট 55 ইয়ার্স, 55 বছরে। সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে 3টে অধ্যাদেশ করলো। কি অধ্যাদেশ? একটা হলো বিচারপতি নিয়োগের অধ্যাদেশ। রাইট অর রং আপনি সেটা সংশোধন করতে পারেন, আপনি সেটা ক্যান্সেল করতে পারেন না। আবার আরেকটা কি হলো, বিচারালয়ের আলাদা সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচার বিভাগের আলাদা সচিবালয় সুপ্রিম কোর্টের, সেটাকে বাতিল করেন এবং একটা সংশোধন। গুম সংক্রান্ত যে অর্ডিন্যান্স, মানবাধিকার সম্বন্ধে অর্ডিন্যান্স, এগুলো প্রত্যেকটা বলা যাবে, আলোচনায় ওগুলো আসছে। আপনি যখন এইটা বাদ দিলেন, তখন আওয়ামী লীগ যেভাবে বিচার বিভাগ চালিয়েছে, সেই জায়গায় যে আপনি আবার পুচ্ছেন ওই যে লুডো খেলার মতো 97 থেকে আবার 3-এ চলে আসছেন। এর চেয়ে ভালো আইনও যদি আপনি করেন, কথার কথা, আইনমন্ত্রী ইজ মাই গুড ফ্রেন্ড, এর চেয়ে ভালো আইন করলেও কিন্তু মানুষের ভিতরে যে এখন পারসেপশন সৃষ্টি হচ্ছে যে আপনি যাচ্ছেন আওয়ামী লীগের লাইনে, তাহলে আজকে জুলাই ডিনাই করতে চায় কে? জুলাইকে ভয় পায় কে? জুলাই করলে গায়ে জ্বর আসে কার? আওয়ামী লীগের, কারণ জুলাইয়ের মাধ্যমে তাদের পতন হয়েছে। আর কে জুলাইকে ডিনাই করতে চায়? ইন্ডিয়ান ফরেন পলিসি মেকার্স ইন রিলেশনস টু বাংলাদেশ মনে করে এইটা শুধু আওয়ামী লীগের পতন না, এটা তাদের ফরেন পলিসি বাংলাদেশের পতন ঘটেছে, যার জন্য তারা সবাইকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেখানে লালন পালন করছে। তাহলে যারা পারসেপশনালি যারা জুলাইকে ডিনাই করতে চায়, তারা তো জনগণের বিপক্ষে চলে যায়, পরিবর্তনের আকাঙ্ক্ষার বাইরে চলে যায়। সেইখানেই তারেক সাহেবের শুধু ক্ষমতা আসে না, বিএনপির শুধু ক্ষমতা আসে না, বিএনপি এই চ্যালেঞ্জ অতিক্রম যদি না করে, তাহলে শুধু বিএনপি সাফার করবে না, সাফার করবে দেশের জনগণ, আমরা সবাই। আমরা চাই না কোনোভাবে বিএনপি এই চ্যালেঞ্জ থেকে ফেল করুক। আমি জিল্লু ভাই এই বইটা নিয়ে আসছি, এটা পায় অনেক কাছে দেখেন, এরা শি জিনপিংয়ের পার্সোনাল বায়োগ্রাফি, 4 খণ্ডে এটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশে ইংরেজিতে এবং বাংলা আছে। শি জিনপিং তার পার্টি কংগ্রেসে তার নেতাকর্মীর উদ্দেশ্যে 8টি পয়েন্ট ঘোষণা করছে। আমি শুধু রেলিভেন্ট 2-1টা পয়েন্ট পরে শুনে আমি এই ফেজ শেষ করছি। 8টি নিয়ম কোনো সর্বোচ্চ মানদণ্ড নয়। তারপর সে বলছে, আমি একদম বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উচিত নিজেদের প্রথমে দৃষ্টান্ত স্থাপন করা, যা বলেন তা করা, প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করা তার দলের প্রতি। আই এম শিওর বিএনপি এটা জানে। তারেক সাহেব এখন হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। কীভাবে? আমরা অনেকগুলো উদাহরণ বাইরে সাহেব দেখছি। এই সর্বশেষ যেটা আমাকে সত্যিকার আকর্ষণ করছে, যে উনি ফুটপাত মুক্ত করার চেষ্টা করতেছেন। এই ছোট কাজগুলো, ফুটপাত মুক্ত এই ছোট কাজগুলাই রিফ্লেকশন করে যে সত্যিকারে উনি বড় কাজ করতে পারবে। উনি যদি পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ধারণ না করে, পরিবর্তনের আকাঙ্ক্ষাটা যদি উনি বাস্তবায়ন না করতে পারে, তাহলে উনি বিপদে পড়বে, নিশ্চিতভাবে সেটা বলা যায়। আমি সেই জন্য বলবো যে সর্বশেষ এই ফেজে শেষ করি যে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে বেশি কথা না বলে আপনারা রাস্তার ট্রাফিক শৃঙ্খলা এবং বাস ড্রাইভারদেরকে একটু শৃঙ্খলা আনতে পারেন কিনা, সেই চ্যালেঞ্জটা আপনাকে দিলাম। যে এইখানে একটা বাস বে আছে 10 কদম সামনে, কিন্তু বাসগুলো দাঁড়াবে মানুষের রাস্তা বন্ধ করে একটার পর একটা করে। এই কুর্মিটোলা একটা হসপিটাল আছে, ওইখানে যান, 10 গজের ভিতরে একটা বাসের বে,
কিন্তু সব বাসগুলো দাঁড়াবে, মানুষ যেখানে চলাচল করে সেটা বন্ধ করে, পারলে এইটা বন্ধ করেন। মিস্টার মাশরুকুর রহমান, আমি মুগ্ধ হয়ে সরবের কথা শুনছিলাম। শেষ কথায় দুটি দিয়ে শুরু করি, পরিবর্তনের আকাঙ্ক্ষা আর এই বাংলাদেশে বাস, এই সমস্যাটা কিন্তু এখন নয়, এটা আজ পর্যন্ত কোনো সরকারই এটাকে শৃঙ্খলায় আবদ্ধ করতে পারে নাই। এটা হওয়া দরকার। যেমন সিঙ্গাপুরে এক সরকারের আন্ডারে বাস, আমি বলা আমি বাসে চড়তে হবে, সিস্টেমটা কি দেখব? সরবে একটা কার্ড পাঞ্চ করে খুলে যায়, বসি, নামার সময় কার্ডটা পাঞ্চ করে কেটে যায়। হ্যাঁ, আপনারা যথার্থই বলেছেন, এই বাস এই ঢাকার শহরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যে বাস চলাচল করে লোকাল, এটা আমি কোনো বিশেষ আমলের কথা, এই ম্যাক্সিমাম ফিটনেস নাই। এটা 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 করা উচিত। এটা ওনাকে আমাদের এক অঙ্গ সংগ্রহ নেতা বলেছিল যে আসতে আমার দেরি হচ্ছে, আপনি এটা দেখবেন। মূলত আপনার বলেন, ঢাকার শহর একটা অপরিকল্পিত শহর, লোক সংখ্যা কত, লোক সংখ্যা কত। তারপর বলছেন পরিবর্তন আকাঙ্ক্ষা, একা যথার্থই বলেছেন। তার আগে আমি বলেছিলাম, আমি আমার নিজের এবং আমিও কিন্তু সরকারের একটা পার্ট, এটা কিন্তু 100% সরকারি, নির্বাচিত হইলে সেটা আলাদা। আমি বলেছিলাম যেদিন চেয়ারে বসবেন তারেক সাহেব, সেদিনই ভাবতে হবে চেয়ারটা আমার ছেড়ে দিতে হবে। আর অনেকবার বলেছি, জুলাই থেকে শিক্ষা যদি রাজনীতিবিদরা না দিতে পারে, যে জাতির কপালে দুঃখ আছে, আমাদের শিক্ষা নিতেই হবে। আপনারা এটা ভাবেন, আওয়ামী লীগের মতো প্রাচীন সংগঠন, রুট লেভেল পর্যন্ত তাদের সাংগঠনিক ক্ষমতা আছে, রুট সংগঠন আছে, তাদেরকে ওয়ার্ডের নেতা পর্যন্ত পলাতক, মসজিদ ইমাম পলাতক, স্কুলের মাস্টার পলাতক, কলেজের প্রিন্সিপাল পলাতক। এটা আমাকে ভাবতে হবে। যেটা বলেছেন, আমি এই বিশেষ করে বাংলাদেশে এই বাসের কথাটাই বলি। আজকে আসার সময় ঢাকা মাওয়া, তারপর ভাঙ্গার পর থেকে বরিশাল যেতে হয়, ভাঙ্গার পর বরিশাল পর্যন্ত রাস্তা ভয়াবহ, ভয় করে। আমি বললাম কি, কোনো দিন আমি পদ্মা সেতু হওয়ার পর ওই রাস্তা ব্যবহার করি নাই, শিবচরের ভিতরে এই প্রথম আমি সরকারি গাড়ি না ঢাকায় আসলাম বলি। আমি বললাম কখন এই রাস্তা যাওয়ার মনে হয় আমার গাড়ির উপরে ওঠে। 120-25 কিলোমিটারে এই বাসগুলো চলে, আপনি জানেন, নামও জানেন। আমি বলছি আমি ডিসিকে বলবো, আপনি এইখানে কিন্তু ঢাকা মাওয়া রোডে মাইলেজ করা আছে, 80-র উপরে উঠলে তার জরিমানা হয়, এটা করা উচিত। কোনো কন্ট্রোল, কোনো আইন মানে এরা। আপনি মোটর সাইকেল বলেন না কেন ঢাকার শহরে, তো আরও ভয়াবহ। আসেন আপনি, না সেটাই তো, সিস্টেম থাকলে, ব্যবস্থাপনা থাকলে, আইনের শাসন থাকলে, ওটাকে বলে যে এই যে অটো রিক্সা। আপনার এই 1.5 বছরে আমার একটা প্রত্যাশা ছিল, হ্যাঁ, আপনি এই বিএনপি গভর্নমেন্টের কাছে আপনার আমার সবারই জনগণের প্রত্যাশা যে অন্তত পক্ষে এই সরকারের ভোটের চিন্তা নাই, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সে অন্তত এটা সোজা করে দেবে, পারে নাই। ঢাকার শহরে হাইওয়ে রোডে চলছে এই ব্যাটারি চালিত, কিন্তু ভয়াবহ অবস্থা এটা। বাংলাদেশে এইটা একটা, ওই যে এক সময় আমরা এখনও বলি জনসংখ্যা বিস্ফোরণ না, সেই তার চেয়েও বেশিটা। এইগুলো কন্ট্রোল না করলে, আপনি এবার ঈদে এত লোক মারা গেল, অনেক লোক মারা গেছে না এরকম। আপনার যে কলিগ মেজর সাহেবের ওয়াইফ, সে নিজে গাইছে, মারা গেছে, অনেক ঘটনা। আমি মনে করি কিন্তু এর বাইরে উনি কিছু প্রশ্ন রেজ করেছেন। তারেক সাহেব যে চিন্তা চেতনার মধ্যে আছেন, মানুষ বড় হয়েছেন এই 17 বছর, উনি স্টাডি করেছেন, এবং আমার বিশ্বাস উনি এই কয়দিনে যে আপনি দেখেন আসার পরই এই যে একটা বৈশ্বিক সমস্যার মতো, তেলের জন্য একটা যুদ্ধের কারণে সমস্যা পড়লো, এই থেকে ওভারকাম উনি করবেন। এবং বাট উনি যেটা গণভোট, জুলাই সনদ এবং 133 অধ্যাদেশ নিয়ে যেটা বলছেন, না সঠিক বলছেন। দেখুন,
ক্ষমতার এদেশের মানুষ এস্টাবলিশমেন্টের বিপক্ষে থাকে সবসময়, রিমেম্বার, এটা আমাকে ভাবতে হবে। বিএনপি একটা গণমুখী দল, একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সরোয়ার ভাই, বিরোধী দলের বেশি দিন ছিলেন। এই দল সৃষ্টি হওয়ার বিরোধী দলে বেশি দিন এই অত্যাচার নির্যাতন সহ্য হয়েছে, এবং তারা যদি এই জনগণের আকাঙ্ক্ষা যদি শুনতে না পায়, প্রত্যাশা যদি শুনতে না পায়, আমাদের এরকম জুলাই বিপ্লবের মতো হতে পারে, এটা আমাকে ভাবতেই হবে। এইটা আমি একাধিকবার আমাদের নিজস্ব ফোরামে বলেছি, এটাকে মাথায় রেখে কাজ করতে হবে। এবং ওই ক্ষমতায় থাকার জন্য জনগণের ম্যান্ডেটের বাইরে অথবা সে করে থাকতে হবে, এই চিন্তা মাথায় রাখতে হবে যে আমাকে জনগণ কী চায় সেই প্রত্যাশা পূরণের জন্য আমি মনে করি তারেক সাহেব পারবে, এবং সেই সময় তাকে দিতে হবে। আবারও বলি, রমদে আপনি একটা স্বল্প সময় ফ্যাসিস্টের আমলে অনিয়ম দুঃশাসনের কথা বলছেন, এটা একটা ছোট্ট উদাহরণ, ব্যাপক যজ্ঞ হয়েছে এই বিরুদ্ধে। আপনি আমাকে একটা লোক বলতেছিল, বলেন তো আয়না ঘরে নেওয়ার দরকার কি ছিল, মানে ফেলতো, অর্থাৎ ফাঁসি দেন, তার জেল দেন মামলায়। এইটার আমি নিজেকে একা একা ভাবি আর চিন্তা, আমি যদি হইতাম কি করতাম। আমার একটা ভাগনা 8 বছর ছিল আয়না ঘরে, 8 বছর। সেদিন এটা আপনাদেরই কলিগ, আমি নাম সেজন্যই তো উনি প্রশ্ন তুলছেন যে ওই যে গুম খুন এইসব কমিশন, এইসব কমিশনে যে অধ্যাদেশগুলো বাতিল করা সিদ্ধান্ত নেওয়া, যে জিনিসটা হলো সমস্যা, একাধিকবার আলোচনা এই জুলাই সনদ। হ্যাঁ, জুলাই সনদ যখন হয়, যে সব দল নিয়ে এইটা বাস্তবায়ন করা হয়েছে, তখন সব দলেরই একটা আলাদা রাষ্ট্র পরিচালনা কি একটা গঠনতন্ত্র আছে, তাও একটা জায়গায় মিলিত হয়েছে। এখন যেহেতু বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, বিএনপি জনগণের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ৭১কে না মুছে সেটাকে মাথায় রেখে, ৯০কেও মাথায় রেখে, এবং আগামী দিনে আপনারা দেখেন তা কি করে সেই সংবিধান সংশোধন বলেন, জুলাই সদন বাস্তবায়ন করেন, গণভোট বলেন, এবং সেটা জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে করবে বলে আমি না। আপনি আমার সমালোচনা তো ঠিক বলছে, আপনি একজন রিজনেবল পার্সন বলে আমি মনে করি যে আত্মসমালোচনা সবচেয়ে বেশি প্রয়োজন। যারা আত্মসমালোচনা করতে না পারে, যে দলের ভিতরে ডিবেট না হয়, সেখানে যদি শুধু স্থূল তৈলমর্দন হতে থাকে এবং তৈলমর্দনকারীরা যদি পদ পায়, তখন যারা নিবেদিত, কমিটেড, ডেডিকেটেড, তারা কিন্তু আস্তে আস্তে সরে যায়। উদাহরণস্বরূপ আমি বলি, আমি জানি না, আমি দেখলাম যে একজন উপদেষ্টা নাকি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া হইল, সাইদ আবদুল্লাহ নাম, ব্যাকগ্রাউন্ডও জানি না, কোথায় লেখাপড়া করছে তাও জানি না। 5ই আগস্টের পরে 2-1টা টক শোতে দেখছি ছাগল কাণ্ড নাকি কি একটা আলোচনা সামনে আছে। আই হ্যাভ এ রাইট একজন সিটিজেন হিসেবে, যে আপনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন কোন ক্রাইটেরিয়া, যে তাকে যে দায়িত্ব দেওয়া হবে, হি ইজ দ্য বেস্ট ফর দ্যাট পোস্ট, সেটা তো জনগণের জানার অধিকার আছে। এই যে আরবিট্রারিলি পিক অ্যান্ড চুজ, বাট যিনি নিয়োগ দিচ্ছেন তিনি যদি মনে করেন যে একে দিয়ে আমার কাজ হবে, সেটা তো তিনি করতে পারেন। কিন্তু সেইটা যেহেতু উনি ইউকেতে থেকে আসছেন, এক ধরনের পাবলিক ডিবেট হলে, এক ধরনের স্ক্রুটিনি হলে, তখন মানুষ জানতে পারে যে হোয়াই হি ইজ বেস্ট। না হলে তো ওই মানে এই কথাটা যাতে সামনে না আসে যে আওয়ামী লীগ একজন চাকরকে 400 কোটি টাকার মালিক বানিয়ে দিছে, যে এবং কত মজা করে করলো যে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যে একটা তামাশা, যে আমি আমার সুইট উইল পূর্ণ করে যা খুশি করতে পারি, সেইটার একটা ব্রেক দেখাতে হবে, পার্থক্য দেখাতে হবে। যে আমার চাকর হেলিকপ্টার ছাড়া চলে না, তাহলে সেখান থেকে পার্থক্যটা দেখাবেন কি? এই যে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট, যোগ্যতম থেকে যোগ্যতম লোক সামনে যখন আসবে, যারা পরীক্ষিত, যাদের সাহস আছে, যারা পরীক্ষিত, সৎ, হু ক্যান রিয়েলি ডেলিভার, সেটা। সো এই আরো অনেক নিয়োগ হবে, নিয়োগ হতে বাধ্য। একটু ইন্টারাপ্ট করে, আমি একটু ডোন্ট মাইন্ড,
আমার দৃষ্টিতে যেটা জলিল ভাই বলতেছিলেন, যোগ্যতার তো একটা নির্দিষ্ট মাপকাঠি নাই। মাপকাঠিটা কি? আমার দৃষ্টিতে সৌরভ একজন যোগ্য ব্যক্তি। আপনি সবসময় যুক্তির মাধ্যমে কথা বলেন, এবং আমি মাঝে মধ্যে ভাবি, টকশোর বাইরেও আপনার সাথে ধর একাধিকবার কথা হয়েছে, সৌরভ ভাই বলেন এটা ব্রিটেন আমেরিকায় সম্ভব। কেন সেটা আমি বলতেছি। আমি একজন সৎ থেকে আমার বাবা পরিজনকে আমি ঠিকমতো ভরণ পোষণ দিতে পারি না। আমার স্ত্রী যখন বলে আর একজন আমার কলিগ দুর্নীতিবাজ, তার কথা বলে, বারবার বলে, তার আচরণ, তার গয়না পরা বা তার চাল চলন, সমাজে যদি ওই সংখ্যা বেশি হয় আমাকে কিন্তু ওদিকেই প্রবাহিত আচ্ছা, করে। বুঝছি। আপনার টাইমে আবার কথা বলেন। যোগ্যতা বল, এখন যে বলছেন যোগ্য, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পছন্দের কতগুলো নিয়োগ আছে। না, ওইটা উনি শেষ করুন। বলেন। উনি শেষ করুন। So, আপনি যেটা বলছেন এটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ টু দ্য সোসাইটি। যে এই যে আলোচনা হয় যে এসআইয়ের বোর গহনা বেশি একজন অফিসারের চেয়ে, এইটা কি গ্রহণযোগ্য উদাহরণ হইতে পারে কোনো সমাজে? তাইলে তো ওয়েস্টার্ন কান্ট্রি বাদ দেন, ইস্টার্ন কান্ট্রিতে রুল অফ ল আছে না? আছে। মনে করেন জাপান, আচ্ছা, দক্ষিণ কোরিয়া, এই আপনার বাড়ির পাশে সিঙ্গাপুর, তো তারা পারলে আমরা পারবো না কেন? এই জায়গায় হলো, এই জন্য এই বইটা এনেছে, এবার সবাই জানে এটা মার্কেটে অ্যাভেলেবেল। সেই জন্য ওয়াই নেশন ফেলস, এই বইটা যেটা লেখা নাই, ওয়াই নেশন সাকসিডস। নেশন ফেল করে না যে তার রিসোর্স কম, নেশন ফেল করে না যে ইউনিভার্সিটি কম, নেশন ফেল করে না যে তার লোক সংখ্যা কম, নেশন ফেল করে নেতৃত্বের ব্যর্থতার কারণে। আর ঠিক রিভার্সলি নেশন সাকসিড করে নেতৃত্বের কারণে। এইটাই তারেক সাহেবের সামনে একটা সুযোগ আসছে বড় ধরনের, যে উনি দেখাতে পারেন যে ইয়েস, ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে আমরা উই ক্যান লিড, অন্তত ফাউন্ডেশন স্টোন ডালে করা যায়। এবং সেইটা কি, যেটা উনি 17 বছর দেখে আসছেন, সুশাসন, ন্যায় বিচার। আর একজনে ঘুষ খেয়ে গহনা বেশি পড়বে, দ্যাট ক্যানট বি। যে ঘুষ খাইছে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে, ওইটা হলো এটার রিমেডি। সবাই তার বৈধ ইনকামের ভিতর চলবে, এইটাই হলো প্রতিষ্ঠিত সত্য। শুধু প্রতিষ্ঠিত সত্য না, ধর্মেরও নির্দেশনা। সেই জায়গায় আমি বলি যে আপনার গুম অর্ডিন্যান্স বাতিল করার জন্য কি দেখানো হলো, যে এর সাথে সরকারি কর্মকর্তারা জড়িত থাকতে পারে। ক্যান ইট বি এ রিজন টু সাসপেন্ড অর ডিলেট এ অর্ডিন্যান্স? তার মানে কি আপনি এখনই সরকারি কর্মকর্তা ভয় পেয়ে গেলেন, অর্থাৎ আপনি তাকে দিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা করাবেন? ক্যান ইট বি? পৃথিবীতে কোথায় আছে সরকারি কর্মকর্তারা সংবিধানের বাইরে আলাদা প্রোটেকশন পাবে? রাদার পৃথিবীতে সমস্ত কর্মকর্তারা দুইটা আইনের আওতায় থাকে। একটা হলো যে জাতীয় যে আইনগুলো সেই আইনের আওতায়, এবং সার্ভিস কন্ডিশন। কিন্তু উল্টো আওয়ামী লীগ কী করলো, তারা 2018 সালে সরকারি কর্মকর্তা আইন যেটা করলো, সেখানে করলো যে তাদেরকে বিচার করতে হলে অনুমতি নিতে হবে। অনুমতি কার কাছে নিতে হবে? যে তাদেরকে দিয়ে দুষ্কর্ম করায়, আকাম কুকাম দুর্নীতি করায়। এই চুপ্পু সাহেবকে দিয়ে যেটা করিয়েছে। এখন আপনি সরকারি কর্মকর্তাকে ব্যবহার করে অনেক উদাহরণ দেওয়া যাবে, তাকে মনেস্টার বানাবেন, আর তাকে শাস্তি দিতে দিলে পারমিশন নিতে হবে কাছ থেকে, যে তাকে মনেস্টার বানিয়েছে। জনগণের যেখানে আলাদা কোনো প্রোটেকশন থাকবে না, সরকারি কর্মকর্তা কর্মচারীতে আলাদা প্রোটেকশন থাকবে, এর চেয়ে বৈষম্য তার কিছু হতে পারে না। তাহলে দুর্নীতি দমন কমিশন আইনে সেই ধরনের একটা অ্যামেন্ডমেন্ট ছিল, আপনি সেটাকে বাতিল করলেন কীভাবে? আজকে তারেক সাহেব নিজে বলছে দুর্নীতির টুটি চেপে ধরবেন উনি। এইটা কিন্তু মানুষ খুব তাকায় থাকবে যে উনি কীভাবে টুটি চেপে ধরবে। এইটা শুধু মুখের কথা না, সত্যিকার উনি মিন করে। তাহলে এই যে সুপ্রিম কোর্টে 5 তারিখের পরে যাদের দুর্নীতিতে শাস্তি হয়েছিল, সেইটা আগে রিভিউ করা দরকার। এবং দুর্নীতির বাধা শুধু দুর্বল তদন্ত নয়, আমাদের দুর্বল বিচার ব্যবস্থাও দুর্নীতির জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা দেখে যেদিকে বাতাস সেই দিকে পাল, অর্থাৎ সরকার এখন কোন দিকে চায় সেইটা রিভার্স করা যাবে কি না সেইটা দেখতে হবে। এই যে অ্যামেন্ডমেন্টগুলো, এই অ্যামেন্ডমেন্টগুলো মনে হয়েছে যে দ্য মর্নিং
শোজ দ্য ডেজ হাফ আলোকিত হাফ অন্ধকার, মানে আপনার যে সূর্যটা উঠতেছে সেই সূর্য কিন্তু পুরোটা আলোকবর্তিতা বয়ে আনছে না, এবং সেইটা কিছু মন্ত্রীদের আপনার এই প্রতিক্রিয়ায় কিন্তু বলা যাচ্ছে। একটা প্রতিক্রিয়া বলি, আব্দুল আওয়াল মিন্টু সাহেবের একটা কমেন্ট আমার এই আস্তে আস্তে আমার চোখে পড়ল, যে রাজনীতি পরিবর্তন যদি না হয় তাহলে আবার উদ্বুত্তন হবে। সেটা শুধু উনি একা বলে নাই, আরও অনেকে কিন্তু বলতেছে। তাহলে এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, যাতে ফেসিজম ফেরত না আসে, যে পরিবর্তন আকাঙ্ক্ষাটা, সেইটা হি হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী কিছু কিছু জায়গায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন এবং একজন উনি কিছুটা উল্লেখ করেছেন। আপনার কাছে কি মনে হয়? না, সেই ইঙ্গিতটা মিনিংফুল হতে হবে, এবং শুধু মুখে বললে হবে না, না মুখে না, দেখাতে হবে। কিছু কাজে কর্মেও তিনি সেটা দেখাচ্ছেন, তিনি কাজে করবে, সেইটা আমরা দেখি। আমি সেই জন্য বলছি যে একদম একদম মাইক্রো লেভেলে আমি বলছি যে ঢাকা শহরের ফুটপাত যদি মুক্ত করতে পারেন উনি, ফুটপাত দিয়ে বাণিজ্য করে লোকাল পুলিশ এবং লোকাল রাজনৈতিক মাস্তানরা, এইটা করতে পারলে আমি বলবো সত্যিকারে সে পারবে। সালাউদ্দিন সাহেব যদি বাস ড্রাইভারদেরকে যদি নিয়ন্ত্রণে আনতে পারে, যে লজ্জা লাগে বাস ড্রাইভাররা যেখানে খুশি সেইখানে প্যাসেঞ্জার নামায় উঠায়, একটা রাজধানী শহরে এই চেহারার পাবলিক ট্রান্সপোর্ট হইতে পারে? অর্থাৎ বাস মালিকদেরকে 50 বছরে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আপনারা ওই যে কাদের বলে না ফান কইরা, উনি সিটিং সার্ভিসকে নিয়ন্ত্রণ করতে গেছিলেন, সিটিং সার্ভিস নিয়ন্ত্রণ করতে পারে নাই, এটাকে এমন চিটিং সার্ভিস করে ফেলছে যে যত ধরনের অকার্যকর বাস সবগুলো এখন ঢাকা শহরে, এবং এক একটা মৃত্যু জবনিকা, অর্থাৎ মৃত্যুকূপ হিসেবে আবির্ভূত হয়েছে। যে আজকে একটা বাস আপনার নদীতে পড়ে যে জীবনহানি হলো, এবং এই যে অ্যাক্সিডেন্ট কয়েকটা ঘটলো, আমরা শুধু চেয়ে দেখছি, আমাদের কিছু করার নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো অন্য দায়িত্বের সাথে রোড শৃঙ্খলা ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেইটা যদি পারে তাহলে মনে বলবো যে উনি প্রথম পরীক্ষায় পাশ করেছেন। না, আমি আপনাকে ফুটপাতের কথা বলি। আসলে শুধু এই রোড শৃঙ্খলার জন্য ফুটপাত মুক্ত করলে হবে না। আচ্ছা, ফুটপাত দেখেন সরল ভাই, আমি তো থাইল্যান্ডে দেখলাম ফুটপাতে এরকম বসে বাংলাদেশের মতো। না, ওটা ডিজাইন ওরকম, ওরা মানুষের হাঁটার জায়গা। আমি বলি এখন তারপর কিন্তু ওখানে এই প্রবলেমটা ফেস করতে হয় না। আমাদের ইটালিতে আছে ফুটপাতের দোকান, কিন্তু তারা হাঁটার জায়গাটাকে কখনো বন্ধ করে না। হাঁটার জায়গাটা থাকে, ওদের প্ল্যানটা ওরকম। আমি বলি এই সিঙ্গাপুরে আপনার দেখেন, আপনি যেটা বলেন, আমাদের চেয়েও তো সিঙ্গাপুরের অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, তারা বলে আমরা পারি নাই। আপনি ভারতের কথাই বলেন না কেন, ভারতের সিস্টেম ডেভেলপ হয়েছে তো। যেমন আপনি মেট্রো রেলের থেকে নামার পর আপনি দেখুন অটোগুলো সিরিয়ালে দাঁড়ানো আছে, প্রথম যেটা সেটা যাবে, তারপর আপনি পরেরটা নেবেন, তারপর এটা হয় না, নামলে মেট্রো রেলের থেকে। আমি এই অন্তত এডুকেশন সিস্টেম ডেভেলপ হয়েছে, এটা হয়েছে। তারপর তারা ট্রামটা কিন্তু উঠায় নাই, যেটা আমাদের ঐতিহ্য ব্রিটিশ আমল থেকে আমরা ট্রামটা রাখছি, তা তো রাস্তার মাঝখান দিয়ে চলে। সেখানে সিস্টেম আমরা এটা হতে পারি নাই। আমাদের ভাই যতই যে আমরা ন্যাশনাল ক্যারেক্টারই আমাদের একটা অন্যরকম আছে, এই জায়গাতে রাতারাতি পারবে না। আপনি ধরেন আওয়ামী লীগ ফ্যাসিস্টে 15 বছর, একাধারে 15 বছর তারাই তো ঢাকার যানজট মুক্ত করতে পারলো না, তারাই এই বাসের শৃঙ্খলা আনতে পারলো না, রাস্তার শৃঙ্খলা আনতে পারলো না। আপনার অর্ডার দেওয়া আছে না, আপনি কালকে স্ট্রিক্টলি অর্ডার দেন কোনো মহাসড়ক কোনটা, মহাসড়কের সঙ্গে ঢাকার সাথে যে ডিস্ট্রিক্টের যে যোগাযোগ, সেখানে এই যে বটবটি বলেন, আপনি অটো বলেন, চল আজ পর্যন্ত এইটা একটা করেন আপনি, এটাও তো আমরা পারি নাই, এটা পারি নাই। এখানে কিছু ন্যাশনাল ঐক্য দরকার। পারছি না কেন? না, আমি বলি ভারতে যেটা এইটা পারছি না, এই ভোটের রাজনীতি চিন্তা বাদ দিতে হবে মাথায়। ভোটের রাজনীতি করা সম্ভব। ইটালি, 1 মিনিট সময় নেই, মানে আমরা যদি বন্ধু, আপনি আমার অ্যালোয়িং দিছে, অসুবিধা নাই। ইটালিকে তো বলা হয়তো একটা মাফিয়া রাষ্ট্র, আর সৌদি আরব ছিল একটা বর্বর রাষ্ট্র, রাইট? তো সৌদি আরবে যদি রাত্রে দরজা খুলে ঘুমাতে পারে কেউ, বাংলাদেশে পারবে না কেন? আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র ক্যাপাসিটি দেখেছি। আমি যখন সেনাবাহিনীতে ছিলাম, আমি ঈশ্বরদীতে ক্লিন হার্ট অপারেশনে জড়িত, সেটা তো বিএনপি ক্লিন হার্ট লঞ্চ করেছিল 2002-এ। আমি ওসিকে ডেকে বললাম যে এই আপনার এরিয়ার ভিতরে কোনো বাস ট্রাক কোনো অবস্থাতে রাস্তার উপরে দাঁড়াবে না, নষ্ট হইলেও রাস্তা ছেড়ে দাঁড়াবে,
সে বলেছে নিয়ম তো সম্ভব। তাই। যেখানেই আছে, ওই একটু আগে বললাম না যে সামনে একটা বাসবে, সেখানে তারপর সব বাসগুলো এসে এখানে মানুষকে কিভাবে ডিস্টার্ব করা যায়, বন্যতা, অসভ্যতা। আমি আমি শোনেন, আপনাকে হ্যাঁ। এখন তো সৌদি আরবে যদি পারে, ইটালি যদি মাফিয়া রাষ্ট্র থেকে আইনের শাসন আসতে পারে, ওই যে নেতৃত্ব, নেশন ফেলস, ওইটা না, এইটা হলো নেতৃত্ব। আপনি ভোট আনতে যাবেন তাকে অবৈধ সুবিধা দিয়ে, সেই জন্য তো বাংলাদেশ এরকম বারবার হচ্ছে। আপনি নিজেকে, আমি যেরকম প্রশ্ন আমিও পড়ছি, কেন আমরা পারলাম না? একটা গ্রাম আছে কিন্তু হিল ট্র্যাক্সে, দরজা দিয়ে ঘুমায় না, আমি জানতাম না। শুনেন, আমি সেখানে বলছি দেখতে যাব, আপনার বা দরজা আপনি খুলে গেলেন, পাশের ঘর আমি পাহারা দেই, তারা সেও যায় না। আছে কিন্তু একটা, আমি জায়গাটার নাম ভুলে গেছি, এটার উপরে একটা সোশ্যাল মিডিয়া করেছে। তারা যদি পারে ওখানে, আমরা কেন পারলাম না? হ্যাঁ, আমি আসলে যেটা বলেছেন, ভুটানের মতো একটা ছোট্ট দেশ বলেন, হ্যাঁ, আপনি এই যে ভুটানের কথা বলেন, আপনার রাস্তায় টাকা পড়ে থাকবে, আপনি বলেন, আপনার ভুটানে কি হয়েছে? আমি কাতারে ফিফা খেলার পরেই গেছি। শোনেন, বলতেছে কাতার যে মেইন একটা, ওখানে সমুদ্র শাসন করে তারা সেখানে স্থাপনা করছে, সেখানে যে রাস্তা, সেখানে 10,000 লোক একাত্রে দাইতে পারে। এই 10,000 লোক একাত্রে ওরা বিনা পয়সা খাওয়াতো। সেখানে ইউরোপের একটা সাংবাদিক মেয়ের একটা ভেন্ডি ব্যাগ হারিয়ে গেছে। উনি থানায় গিয়ে দেখে ওনার আগে ভেন্ডি ব্যাগ ওখানে পড়ছে। উনি বলছে যে ইউরোপের চেয়েও এখানে আইন বেশি ভালো। আমারটা বলি, আমি রাত 3:30 ওই দেশের একটা মুন লাইট একটা বিল্ডিং আছে, চাঁদের মতো বিল্ডিংটা, সারা জলে, রাত 3টা বাজে, 3টা গাড়ি নিয়ে কোনো মানুষ নাই। একটা ইউরোপিয়ান মেয়ে হতে পারে অথবা ওরকম বিদেশি, হাফ প্যান্ট পরা একটা ছেলে একটা বেঞ্চে গল্প করতে আসে। শোনেন, কেউ নাই, গাড়ি 3টা রাখা আমরা আসতেছি, দেখছি কোনো লোক নাই। সাথে সাথে কোথার থেকে পুলিশে 15,000 টাকা একটা গাড়িতে বাংলাদেশি টাকায় করলো জরিমানা। কোনো সুযোগ নাই আপনাকে বলা, কোনো নাই, তোমার ওখানে রাখার কথা না, তুমি রাখছো কেন? আর একটা কথা বলি, এই যে সমুদ্র শাসন করে তার পাশে বিরাট একটা মাঠ, ওরা খাওয়ার সময় পলিথিন দিয়ে, পলিথিন রাস্তায় এখন আমাদের দেশে বিয়ে দেয়, একটা পলিথিন উড়ে গেছে, বিশ্বাস করেন, দৌড়িতে ছেলেরা, 2-3 জন, ওটা যদি ধরে নামতে পারতো 500 টাকা, 500 3 দিয়ে গুণ দেন, 15,000 টাকা জরিমানা। আমার টয়লেট আছে, শোনেন, বিশাল মাঠ, ঢাকা স্টেডিয়ামে 3টার সমান, আধা কিলোমিটার গাড়িতে নিয়ে সেই টয়লেটে নিয়েছে, তারপর টয়লেটে ওখানে গেছি। আমাদের দেশে হলে কী হতো বলেন? আমি 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 শিক্ষিত নলে লেখাপড়া তো জানি, আমি কোথায় রাস্তা দ্বারাই করতাম, আমি তৈরি ছিতে এইভাবে। এরকম করে একটা হ্যাঁ, আবার হয় একটা, আপনার যেটা বলছেন, একটা নেতৃত্বর কারণে হয় মাহাতির হয়েছে, সেখানে আমাদের ন্যাশনাল চরিত্র, আমাদের আপনি দেখেন না, আমাদের পরিবারের মধ্যেই তো আমরা কন্ট্রোল করতে পারি না রে ভাই, পারি না। সেখানে না, ওখানে তো বলি ন্যাশনাল চরিত্র তো নাই, ক্যারেক্টার নাই। আমি বলি ন্যাশনাল চরিত্রটা এখানে আসলো কোত্থেকে, একটু রিসার্চ করেন তো। এইখানে আসছে মূলত রাজনৈতিক। আমি 2টা সময়ের কথা বলি, আপনাকে মনে করি আপনি 1/11 সময় কথা বলছেন। 1/11 আপনার সাথে রাস্তায় দেখা একটা মেজর গাড়ি নিয়ে যাওয়ার সব কাপাকে যে মাসুকটা ধরে নিয়ে গেছে মনে হচ্ছে, একটা কনস্টেবলকে ভয় পেত। শোনেন, 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন বসে, অনেক, আমি নাম বলবো না, পোরখাও রাজনীতিবিদরা মনে মনে কেউ খুশি পারছে, একটা সুযোগ ছিল, দেশটাকে সোজা করতে পারছে। 1/11 সাক্ষী আর্মিরা যে লুটপাট করছে কিছু লোক, একটা সাক্ষী আমি, আপনি যদি শোনেন পার্সোনালি বলবো, কোটি কোটি টাকা পাচার করছে। আমি ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের প্রতি আমার একটা প্রত্যাশা ছিল, অন্তত পক্ষে কিছুটা হলেও একটা জায়গা উঠবে। তার এই যে বলেন শেখ হাসিনা APS, আর এই পিয়ন 400 কোটি টাকার মালিক, আমাদের এই সূর্য সন্তান 24-এর তাকে APS-তে কত টাকার মালিক হলো, এর চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ হয় এলজিডির কয়েকশো টাকার বিনিময়। এই অনেক ডক্টর ইউনূস সাহেব তো তার জীবনের বিনিময়েও এটা চেষ্টা করে যদি এই একটা জায়গা আনতে পারতো। আপনি দেখেন এই অন্তর্বর্তী সরকারের সময় এই ঢাকার শহর বিশৃঙ্খলা বেশি, কেন তারা জায়গায় কেন বললো না? জায়গায় আনার জন্য তো একটা নেতৃত্ব দরকার, যে নেতৃত্ব
প্রেসিডেন্ট জিয়া স্বল্প সময়ে শুরু করেছিলেন। শুরু করছিলেন। উনি যদি বেঁচে থাকতেন, সেইটা ডেমোক্রেসি যেখানেই যাক না কেন অন্তত রাষ্ট্র একটা জায়গায় টেক অফ করতো। সো আমাদের সামনে আরেকটা ফরম্যাট আছে কি, লিমিটেড ডেমোক্রেসি অ্যান্ড উন্নয়ন। Right. শেখ হাসিনা যেটা করছিল ওটা না, শেখ হাসিনা ছিল লিমিটেড ডেমোক্রেসি অ্যান্ড লুটিং, রাইট। লুটপাট। না, কিন্তু সমস্যাটা কি আপনি ডেমোক্রেসির, আপনি লিমিটেড বলছেন কেন? এখন সমস্যাটা কি এই ডেমোক্রেসি? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি জেলে পল্লী থেকে অথবা ভঙ্গুর রাষ্ট্র 1962-তে দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়া, ভঙ্গুর রাষ্ট্র থেকে টেক অফ করতে হলে বড় বড় পণ্ডিতরা স্যামুয়েল পি হান্টিংটন অথবা এদের মতোই বলে গেছে একটা সময় আপনার অবারিত ডেমোক্রেসি। আমরা মালয়েশিয়ার কথা বললেন, দেখেন মালয়েশিয়া আমি শেষ করি, একটা দুর্নীতি কিন্তু মালয়েশিয়া শেষ করি। আপনি শেষ করি, এই জাতীয় চরিত্রটা আসছে এই জায়গায় দুর্বৃত্তেই তো রাজনীতির কারণে। রাজনীতি করে যা খুশি করা যায়, জবাবদিহিতা এবং আইনের বাইরে থাকা যায়, মানি লন্ডারিং করা যায়, ভোগবাদিতা করা যায়, মানি মেকিং মেশিন হওয়া যায়। এটা তো পারসেপশন আমাদের দেশে আছে, এটা আমি অস্বীকার করব না। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে স্পিল ওভার এফেক্ট হয়। স্পিল ওভার এফেক্ট তখন সে মনে করে দ্যাট ইজ দ্য স্টিল ওপার লাইন পড়ো। এখন দেখেন যে বিদেশে সবচেয়ে কারা বেশি টাকা পাচার করছে, এটা তো তদন্তে আসছে। সবচেয়ে বেশি মানি লন্ডারিং করছে সরকারি কর্মকর্তারা করছে। এরা কারা? বিভিন্ন প্রতিষ্ঠানের হেড, সচিব, ফিউ জেনারেলস এবং এরকম। আমার কাছে তথ্য আসতেছে, যেহেতু আমি দুর্নীতি নিয়ে কাজ করি ব্যক্তিগতভাবে এবং ডিসপাইট বিং দ্য লয়ার অফ দুদুক, আমি এগুলো করেই যাব, যে কোনো একটা জায়গার হেড অফ ইনস্টিটিউশন অল্প দিন পর রিটায়ার করবে, সব টাকা সে এখন আমেরিকা রেখে আসছে। আমেরিকা যে সব কিছু সেট আপ করে আসছে, রিটায়ারমেন্ট করার পরেই উনি আমেরিকা চলে যাবে। রাইট। বাংলাদেশ এমন একটি দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবেন না আপনি। ওইটা তো ছিল একটা আশার গান, নিরাশার জায়গাটা হলো এমন দেশটি কোথাও খুঁজে আপনি পাবেন না যে 3 জন সেনাবাহিনী প্রধান পালাই আছে, ডজনস অফ হেড অফ ইন্টেলিজেন্স পালিয়ে আছে। এখন কোথায়? যাদের ইন্টেলিজেন্স সংগ্রহ করবে সেইখানে পালিয়ে আছে। এবং ডজনস অফ সচিবস, যাদেরকে বলা হয়, শুধু সচিব না, ইঞ্জিনিয়ার সহ আরও অনেকে, যে কানাডা হলো তাদের এই নেইবারিং কান্ট্রির মতো। অর্থাৎ মাসে 1 মাস থাকে কানাডা, 1 মাস থাকে বাংলাদেশে। এই যে হোয়াইট কালার ক্রিমিনালস, বাংলাদেশে গরিব মানুষই এদেশে অ্যাসেট। এই যাদের কথা বললেন না, চাল নাই নাই, রিক্সাওয়ালারা তো এরকম অনেক উদাহরণ আছে, টাকা পাইয়ে পৌঁছে দিয়েছে। ওরা তো 1000 কোটি টাকা লুট করছে না, ব্যাংকের টাকা মেরে খাচ্ছে না। সবচেয়ে এডুকেটেড ক্লাস কারা? যারা ইঞ্জিনিয়ারিং পড়ে। সৎ বাইর করেন তো একজন ইঞ্জিনিয়ার, হচ্ছে না কেন? সততা ঢুকতেছে না কেন? দাঁড়ান, এরপরে বিলিয়ন কারা? ডাক্তার। আপনি ডাক্তারদের কত % নৈতিকতা ফলো করে? টেস্ট লাগবে না, তারপর টেস্ট দিবে না। অনেকে আমার বন্ধুরা হয়তো রাগ হতে পারে। আপনার সিভিল সার্জন এই ঔষধ চুরি করে না, এরকম কয়জন আছে একটু দেখান তো। আচ্ছা, আমি বললাম, এরপরে যারা জনগণের টাকায় বাংলাদেশে লেখাপড়া করে আসে, এরা জনসেবা না করে নিজের সেবা করে। সেই জন্য বিএনপি একটা আইন করতে পারে যে যারা হেড অফ ইনস্টিটিউশন হিসেবে রিটায়ার করবে, তারা 5 বছরের জন্য বিদেশে যাইতে পারবে না। ওই বিদেশে টাকা পাচার করছে এবং এই 5 বছরের ভিতরে প্রথম বছর সে টাকা মানি লন্ডারিং করছে না করছে, তাহলে জুডিশিয়াল প্রসিডিংস অর্থাৎ দুর্নীতি তদন্ত আনতে হবে। অন্তত ফর টাইমিং করেন। মোরাটোরিয়াম একটা কথা আছে না, টেম্পোরারি মেজার্স আপনি করেন অন্তত 5 বছরের জন্য। বাংলাদেশে তো এরকম অনেক আইন আছে, সন্ত্রাস দমন আইন এরকম আছে, 5 বছর পরে এই আইনটা থাকবে না। এই যে মানি লন্ডারিং যে প্রবণতা, দুর্বৃত্তেই তো রাজনীতির মাধ্যমে সমাজে মানে এটা এক্সপ্লোর করেছে, সেটাকে আপনি কীভাবে বন্ধ করবেন? তাহলে আপনার ড্রাস্টিক মেজার নিতে হবে। দিস ক্যান বি এ ড্রাস্টিক মেজার্স, যে এখন থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যে সরকার এখন পরিচালিত হচ্ছে, তারা এই ধরনের আইন করতে হবে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, সচিব, এই যে জেনারেলস, তারপরে অন্যান্য ইঞ্জিনিয়ার্স যারা বিভিন্ন আছে, এরা রিটায়ারমেন্ট করে বাংলাদেশে থাকতে হবে। বা তার ছেলেমেয়েরা লেখাপড়া করতে যেতে পারে,
সেটা যাক, কিন্তু তার বাংলাদেশ থাকতে হবে। আপনি এইখানে থেকে জনগণের টাকায় এইখানে 4-5টা গাড়ি চালাবেন, এরপরে যেই রিটায়ারমেন্ট করবে এই বিদেশে চলে যাবেন। এতে বাংলাদেশ পুনর্গঠন হবে না, এতে দুর্নীতি থামবে না, মানি লন্ডারিং থামবে না, ভোগবাদী তো থামবে না, দুর্বৃত্ত রাজনীতি বন্ধ হবে না। না, এইটা আপনার সাথে এইটা একমত যে এইটা রাতারাতি একেবারে দুর্নীতি বন্ধ করা যাবে না। আপনি কোনো আমি বিশেষ পেশার লোক না। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আপনি যেটা বলছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সবচেয়ে মেধাবীরা পড়ে। হ্যাঁ, আপনি করোনা বৈষয়িকের সময় বৈষয়িক এরকম একটা ঘটনা, মানবতা যেখানে বিপন্ন। আচ্ছা এক মিনিট আপনি ন্যাশনাল চরিত্র দেখেন, একটা বিমান অ্যাক্সিডেন্ট হলো না, দেখেন কি দুর্বৃত্তেই তো চরিত্র, পানির দাম 250 টাকা বানাই দিল। আমি ওখানে আসতেছি, দেখেন ওখানে আসেন, আমি এইটাই আসতেছি, ফেস্টিভে দাম বাড়াই দেবে, দুই নম্বর চলে দেবে, এই থামাতে হবে শুধু আইনের মাধ্যমে। আরেকটা হ্যাঁ, এই আসছে শোনেন যে আইন শুধু না, আইন এক্সিকিউট করতে। আপনি দেখেন ঢাকা মেডিকেল কলেজে পাউরুটি এক পিসের 2500 টাকা বিল করে ডাক্তাররা, তারা বড় ডাক্তার করে না। একটু লোকের হার্টের অপারেশন দরকার নাই, ঠিক করে দাও, এবং দালাল লাগায়, হয়েছে না? দালাল না হয়েছে না এরকম? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, হয়েছে না শুধু হচ্ছে। আমাকেই বলছে, শুন, সেটির কাছে দেখা করতে বলছে, কইছে তুমি কইছে যে আমাকে বলছে 5 লাখ দাও, তারপর 3 লাখ টাকা দাও। আমি পরে কি করলাম, আমি সেটি গেছি কিন্তু তোমার হার্টের এত দূর কষ্ট করে আসলাম, একটা ওষুধ দেন, ওষুধ দিছে, এসে দেখি গ্যাসের ওষুধ। কারা? ডাক্তাররা না। এরকম যারা উচ্চ শিক্ষিত জ্ঞানীরাও আছে। আপনি ধরেন আমরা সব অনেক শতবার বক্তৃতা দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনি 111-এর সেনাবাহিনী কি না করছে বলেন, লুটপাট করে নাই? হয়তো কেউ সবাই করছে, তাই না করছে। আপনি জেনারেল আজিজ সাহেব চিফ থাকা অবস্থায় 18 ইলেকশনটায় আর্মিদের যেভাবে ব্যবহার করছে, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আমাকে বলছে যে মেজরটাকে ডেকে যে বলছে, এইটা এরকম উদাহরণ তো সব জায়গায়, ইঞ্জিনিয়ার ডাক্তার। আপনি বলেন যে আপনি বলছেন খেটে খাওয়া মানুষ, হ্যাঁ ঠিক আছে, আপনি ঢাকা শহরে বৃষ্টি নামুক, রিক্সাওয়ালা 3 গুণ 100 টাকা বা 300 টাকা চাবে। এটা আমাদের মানসিকই হয়ে গেছে। দেখেন আপনি রিক্সা চাবে এডুক পানি পার করে দিতে, বিপদের সময় ক্রাইসিসের সময় এক্সপ্লয়েট করার যে টেন্ডেন্সি, যে পানির কথা বললেন আপনি ভাবেন, আমরা প্রায়শই বলি রোজার সময় পৃথিবীর ম্যাক্সিমাম দেশে দ্রব্যমূল্যের দাম করে আমরা বাড়াই দিই না। আপনি এই তেলের সময় একটা কুয়া, এই যে পানি উঠায়, কুয়ার মধ্যে তেল রাখছে, বাইর করছে না। খাটের নিচে সয়াবিন তেল রাখছে না। এইটা ওই তো বললাম, এইটা আপনি বলছেন যে আইন, সৌদি আরব আঙ্গুল কেটে দেয় না, হাত কেটে দেয় না দুর্নীতি করলে, করে না। ভাবেন তো বাংলাদেশে যদি চোরদের মধ্যেও আঙ্গুল কাটতো, তাহলে মানে রাস্তায় দেখতেন স্যুট বুট, কিন্তু মাঝখানে আঙ্গুল নাই, করা যায় কিনা দেখেন না। আমি বলি শোনেন, আমার এলাকার একটা ছেলে সৌদি আরব মার্ডার করে ফেলছে। সৌদির মানুষ মারলে তার রায় হইল কর্তন করা তরোয়াল দিয়া নামাজের পর। একমাত্র মাফ করতে পারবে যাকে মারছে, যদি মহিলা হয় তার স্বামী পারবে, ছেলে করলে তার মা পারবে মাফ করতে, আর কোনো মাপ নাই। এই যে নামাজের পর কর্তনটা করে, সেখানে আইন শৃঙ্খলা এই কারণেই টেকছে। সেই জায়গায় আমাদের যেতে হবে, এবং আমি মনে করি একদিন এইটা পারবে তা না, বা কেমনে আপনি ম্যাক্সিমাম তো আমরা আপনারা ভালো কাজ করলে তার বিপক্ষে আমরা ম্যাক্সিমাম তো সেখানে। আমি 111-এর কথাই বলি, আপনি 111-এ একটা মামলা রুজু হয়েছে, থানা এপারে হয়েছে টাকা ছাড়া, একটা কন্ট্রাক্টে আপনি যে দুর্নীতির কথাগুলি, বিএনপিকে যেভাবে এই যে 111 কুশলীরা এখন গ্রেপ্তার, আপনি দেখেন তো একটা বিল টাকা ছাড়া কেউ কোনো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট নিতে পারছে? একটা মামলা এফআইআর হয়েছে টাকা ছাড়া, এখন হচ্ছে না। আমি বলছি 111 হয়েছে, হয় নাই, করছে পারছে, তারা পারে নাই। যে যায় লঙ্কায় সে রবণ। এখন আমি ডক্টর ইউনূস সাহেবের, আমার যেমন এদেশের জনগণ আকাশচুম্বী তার কাছে ছিল প্রত্যাশা, আমারও একটা প্রত্যাশা ছিল উনি জায়গাটা অর্থনৈতিকটা দ্বারা করবে। এই সব টিনের চশমা চোখে দিয়ে ওনার ভোটের দরকার নাই, উনি করবে। উনি ঢাকার শহরটা বিশৃঙ্খলা করে দিয়ে গেছে, সবচেয়ে বেশি বিশৃঙ্খলা। আমি যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আপনার ভিআইপি রোডে চলে নাই, ওনার সময় ফিরতে পারে নাই। আপনারা জানেন একটা এই যে অটো চলা, তার মধ্যে এত বড় একটা রামদাও থাকে, দাও ভিতরে থাকে,
ডিস্টার্ব করবেন, সে ওটা ধরে পারি নাই। হ্যাঁ, এইগুলা আমি মনে করি তারেক সাহেবের নেতৃত্বে সম্ভব, জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। তবে সকলকে নিয়ে আর একটা আমার মনে হয় একটা ন্যাশনাল ডায়লগ দরকার সব দল নিয়ে। কারগিলের যুদ্ধের সময় আপনার ইন্ডিয়া সকল দলকে মিটিং রাখছে। না, ওই জায়গাটা আমি মনে করি যে খুব ছোট্ট করে আমরা অনেক সময় করি যে তারেক সাহেবের সামনে চ্যালেঞ্জগুলো কি, চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ। সেখানে আমরা বলছি যে প্রায়োরিটির ভিত্তিতে আগাইতে হবে। তৈল মর্দনকারীদেরকে উনি জিয়াউর রহমানের মতো সরাইয়ে রাখতে পারবে কিনা, এইটা একটা বড় চ্যালেঞ্জ। এবং টিম গঠনকারী এগুলো তো আছে, অনেকবার বলেছি। এখন ওই যে আপনি বলছিলেন যে একটা ব্যর্থ রাষ্ট্র থেকে আমার চরিত্রটা কি হয়েছে দাঁড়ান, আমি একটা ছোট্ট জায়গায় বসা, এখন যে বাংলাদেশ বাই অল অ্যাকাউন্টস একটা ডিসফাংশনাল স্টেট, যে কোনো জায়গা ঘুষ দুর্নীতি কোথাও ওইরকম ভয় পায় না এখনো যে ঘুষ খেলে দুর্নীতি করলে আমার শাস্তি হবে, এইটা মানুষের মনের ভিতরে ঢোকে নাই যাদের হাতেই আছে। তো রুয়ান্ডা একটা ব্যর্থ রাষ্ট্র ছিল যেখানে একটা জেনোসাইড হয়েছিল। সেই রুয়ান্ডাতে আপনি এখন যান, ওইখানে একজন নেতা আসছে, রাত 3টের সময় কেউ ট্রাফিক লাইট ভায়োলেট করে না, খুব অল্প সময় তারা ঘুরে দাঁড়িয়েছে। সো আমাদের ঘুরে দাঁড়াবার সময় আসছে, ঘুরে দাঁড়াবার সময় আসলে সেটাকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই বইয়ের ভিতরে আসছে শি জিনপিংয়ের সেটিং পার্সোনাল এক্সাম্পল। আমি মনে করি তারেক সাহেব অনেক পার্সোনাল এক্সাম্পল ইতিমধ্যে সেট করছে, উনি 9টার ভিতরে অফিসে আরও পার্সোনাল এক্সাম্পল সেট করবে। উনি 2 জন নিরাপত্তা রক্ষী নিয়ে উনি বেরোতে পারে। আমি নিরাপত্তা ইস্যুকে অত বড় ইস্যু দেখি না, আমি বললাম এখনও। উনি ডার্ক গ্লাস ঢাকা শহরের ট্রাফিকটা কীভাবে চলে, রাত্রে কি হয়, তখন ওনার বুঝতে আরও সুবিধা হবে, গভর্নমেন্টস আরও সুবিধা হবে। আর 111 কথা বললেন না, যেহেতু আর্মিতে আমি 21 বছর চাকরি করেছি, করছি, তো বাইরে আপনাদেরকে ওরকম মনে হয় ইয়েস দুর্নীতিবাজ থাকতে পারে। আওয়ামী লীগ 111-এর বেনিফিশিয়ারি ছিল, তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। এখন সেই সময় যে দুর্নীতির কথা বললেন, আমি এক্সপেক্ট করব যাদের কাছে এই দুর্নীতির তথ্য আছে আপনারা আবেদন করেন, আর যদি আপনারা না করতে পারেন আমার কাছে আসেন, আমি আবেদন করব। আর সেই সাথে শুধু 111-এর যে দুর্নীতিবাজ এটা না, যে একটা রয়ের যে সেল সৃষ্টি হয়েছে, স্লিপিং সেল, অ্যাক্টিভ সেলও আছে, স্পেশালি সশস্ত্র বাহিনীতে। জাতীয়তাবাদী সরকার হিসেবে বিএনপির উচিত হবে একটা হাই লেভেল কমিশন করে রয়ের যে সেলগুলোকে কমপ্লিট রিমুভ করা। খুব ছোট না, আপনার আমি যেমন ইউনূস সাহেবের প্রতি প্রত্যাশা ছিল, এদেশের জনগণও আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা। আমি আশা করি তিনি সব কিছুরই বিনিময় হলেও উনি এই জনগণের প্রত্যাশা পূরণের দিন রাত কাজ করে যাবেন, এবং আল্লাহর অশেষ রহমত, ওনার মা বাবার দোয়া, উনি সফলকাম হবেন বলে আমি প্রত্যাশা করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যাস্টেম সরওয়ার হোসেন এবং মিস্টার খন্দকার মাশরুকুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু সরকারের বিষয়ে চুলচেরা আলোচনা করবার সময় এখনও আসেনি। তবে শুরুটা দেখে নিশ্চয়ই কিছু ইতিবাচক এবং কিছু দুর্বলতাও অনেকের চোখে পড়েছে, সেগুলো কাটিয়ে ওঠা দরকার। এবং এই জায়গায় মূল প্রশ্নটা হচ্ছে ওই যে লিডারশিপের প্রশ্ন। নেতৃত্ব যদি ঠিকঠাক থাকে এবং নেতৃত্ব যদি দূরদৃষ্টি সম্পন্ন হয়, গণতান্ত্রিক হয়, তাহলে অনেক পরিবর্তন সম্ভব। সেখানে আইনের শাসনের প্রশ্নটা, ওটাও নেতৃত্বের সঙ্গে আসলে সম্পৃক্ত। নেতা চাইলেই আসলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় একটা দেশে। তবে সংকটগুলো কাটিয়ে উঠবার জন্য কিছু কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুজ আছে, যেগুলো নিয়ে একটা ন্যাশনাল ডায়ালগ হতে পারে। নিশ্চয়ই ন্যাশনাল কনসেনসাস কমিশনের মতো মাসের পর মাস ধরে নয়, কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তার যে এফেক্ট এবং দেশের অভ্যন্তরে অনেকগুলো ইস্যুজ আছে, সেই সব বিষয় নিয়ে একটা ন্যাশনাল ডায়ালগ হতে পারে এবং সরকার প্রধান সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।